আগামী যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে। সেই সংস্কারটা আমরা নিয়ে আসবো। আপনারা আসুন, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবে না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশন দিয়েছি। আমরা সেই সংস্কার আনবো, রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো। এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না। ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রয়ের দালালি বা যা দরকার সবকিছু করে ভারতকে শত্রু না বানিয়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ ক্ষমতা এসেছে। সালাউদ্দিন আহমেদ মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। এখন সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছেন, আর রয়ের সাথে পোল্টি মেরেছেন বলেই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার। ভারতের কোনো কথা শুনছে না। এখন সালাউদ্দিন আহমেদ জুলাই ব্লকে প্রবেশ করেছে। কথা একদম পরিষ্কার, সোজা আঙুলে ঘৃণা উঠলে বাংলাদেশ যে আঙুল বাঁকাতে জানে, দিল্লি তা এবার খুব ভালোভাবেই টের পাচ্ছে। দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। যে 17 বছর মুসলিম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায়, তাহলে আমি মুসলিমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি। আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যাইতাম। আমার বন্ধু নূর, তাহলে সে হয়ে যেতাম। ওগুলো হলো পচা মাল। এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। অবশেষে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বাংলাদেশের যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রয়েছে, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য এক পদ দেওয়া হয়েছে, এবং এনি খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আর সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নয়। হঠাৎ করে এই রদবদল, দর্শক, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন পদত্যাগ করলেন? দর্শক, সেটা হলো তিনি রাষ্ট্রপতি প্রার্থী, এবং তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং সেই মনোনয়নপত্র জমা দিয়েছে। হয়তো তিনিই হবেন বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি। শাহাবুদ্দিন চুপ্পু যে চেয়ারে বসেছিল, তিনি হয়তো সেই চেয়ারে বসতে যাচ্ছে। দর্শক শ্রোতা, ওদিকে জামাতের পক্ষ থেকে কর্নেল অলি সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, কে রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো হবে? অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে অন্যদিকে কথা বলছে নেগেটিভভাবে, যে তার বাবা ছিল একজন রাজাকার। তো রাজাকারের ছেলে কিভাবে একটা দেশের রাষ্ট্রপতি হতে পারে? নানান মানুষ কিন্তু এই কথাটা এখন তুলছে। অন্যদিকে আবার বীর বিক্রম অলিকে নিয়ে বলছে যে তিনি হলো একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো কিছু করবে। তো দর্শক, এটা সাধারণ মানুষের মনের কথা, সাধারণ মানুষের কমেন্ট। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। দর্শক, আমি যতগুলো ভিডিও আপলোড করেছি এই রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে, সব জায়গায় আপনারা একজন মানুষের নাম সবাই উল্লেখ করেছেন, তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলো। তারপর যখন তার প্রধান উপদেষ্টার মেয়াদ শেষ হলো, নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে জনাব তারেক রহমানের সরকার প্রধানমন্ত্রী হলো। তারপরে সবাই একটা কথা বলা শুরু করলো যে শাহাবুদ্দিন চুপ্পুকে আউট করে দিয়ে রাষ্ট্রপতি হিসাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চাই। সেই জল্পনা কল্পনা শেষ হয়ে গেল। অবশেষে আমরা এখন যা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর রাষ্ট্রপতি হয়তো হচ্ছে না, শুধু সাধারণ জনগণের মনের ভিতরেই তিনি আসলে রাষ্ট্রপতি হয়ে হয়তো থাকবেন। সাধারণ জনগণের মনের কথা যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতির আসনে বসতো, তাহলে হয়তো দেশের আরো উন্নতি করা সম্ভব হতো। কেননা গত 2 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে আমরা দেখেছি এই যে বিদ্যুতের ব্যাপারে এখন যেইভাবে লোডশেডিং হচ্ছে গ্রাম অঞ্চলে, মনে করেন, বিশ্বাস করেন ভাই, আমি যে এলাকায় বসবাস করি এখানে এত পরিমাণ কারেন্ট যায় যে মনে করেন যে হাত তুলে তাদের জন্য বদদোয়া করতে হয়। আর যাদের মুখের ভাষা মোটামুটি একটু খারাপ, মানে মা মাসি তুলে গালিগালাজ করে, তারা দিনের ভিতরে কমপক্ষে আপনার 12 থেকে 14 বার ইচ্ছা মতো গালিগালাজ করে।
মানে পল্লী বিদ্যুৎ অফিসারদের এবং সরকারদের, আর কি বলে আপনার বিদ্যুৎ মন্ত্রী যিনি আছে তাকে। কেন? কারণ বুঝতেই পারছেন 24 ঘন্টার বিদ্যুৎ যদি আপনার 12 থেকে 14 থেকে 15 বার কারেন্ট যায়, ভাই মানুষের ধৈর্য আর থাকে না। গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তারা হয়তো জানেন, মানে রাত্রে এমনিতে প্রচন্ড গরম পড়ে, আবার কারেন্ট চলে যায়, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা যায়, 1 ঘন্টা থাকে 1 ঘন্টা যায়। তো যাই হোক দর্শক, আর কথা বাড়াবো না, অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওর ভিতরে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। আজকে দুটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিও দুটি আলাদা আলাদা দিনের, দুইটি ভিডিওর ব্যবধান মাত্র 1 দিন মাঝখানে। প্রথম ভিডিওটা যেদিন এসএসসি রেজাল্ট হলো, অর্থাৎ 10 তারিখে সোমবার, আর দ্বিতীয় ভিডিওটা মঙ্গলবার পরের দিন, অর্থাৎ 11 তারিখের। আমি প্রথমে আপনাদের প্রথম দিনের ভিডিওটা, অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন হলো এই দিনের যে ভিডিওটা দেখাতে চাচ্ছি সেটি আগে আপনাদেরকে একটু দেখাই। আসুন দেখুন। ভালো, খুবই ভালো অনুভূতি, মানে তাদের কাছ থেকে তারা এসে আমাদের মিষ্টি খাওয়াইছে আমাদের ভালো রেজাল্টের জন্য, খুবই জোস লাগছে অ্যাকচুয়ালি। না, এটা তো মানে একটা অ্যাপ্রিশিয়েট করার মতোই আসলে ব্যাপার। আর ওরা ঢাকা ভার্সিটির জিএস তো সম্ভবত জিএস, হ্যাঁ খুবই ভালো। এটা বাচ্চাদের জন্য ইন্সপিরেশন, এটা অনুপ্রেরণা। আমাদের হাতে মিষ্টি, এই যে মিষ্টি খাচ্ছি আমি ঢাকাতে করে বলতে গেলে নিয়ে আসছি। আমরা গাড়ি আমরা তো বেশি পরিশ্রম করছি, আমাদের প্রাপ্য আছে নিশ্চয়ই। ঢাকা ইউনিভার্সিটির ওরা জিএস, হ্যাঁ ডাকসু জিএস আসছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আসছে আমাদের আইডিয়ালকে। যাই হোক, এভাবে উৎসাহিত করা দরকার। শিবিরের ছেলেরা ধরুন আমাদেরই ছেলে, আলহামদুলিল্লাহ যে আমরা যে কালকে থেকে একটা ট্রমার মধ্যে ছিলাম যে কখন কি হয়, 3বারের মধ্যে রেজাল্টটা দেওয়ার কথা, 3বারই ডেট আমাদের ইয়ে করছে, প্রচুর পরিমাণে ট্রমাই ছিলাম। দেখ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তারা এই সংবাদটা নিয়েই আসলো যে তোমরা আমাদের মতন একদিন বড় হবা। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এরা কারা? এটি আমার মনে হয় নতুন করে বাংলাদেশের কারো কাছে আর পরিচয় করিয়ে দেবার দরকার পড়ে না। এস এম ফরহাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন, ডাকসুর জিএস হলেন, এখন শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন, মাঝখানে বিয়ে করেছেন। সব কিছুই এদেশের মানুষের নখদর্পণে, এবং বাংলাদেশের মানুষ তাদেরকে এমনভাবে পরখ করে দেখে যে এদের দ্বারা কখন কি ঘটে। এই ছাত্র শিবিরের এস এম ফরহাদ, তিনি এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন হলো, ভাইরে ভালো কাজের জন্য কাউকে কোনো কিছু বলে দিতে হয় না, এবং এটার জন্য পকেটে খুব বেশি আহামরি টাকা থাকার প্রয়োজন হয় না। হাজার হাজার কোটি টাকা এদেশে অনেকের আছে, কিন্তু তারপরেও গরিব মানুষের পকেট কেটে নিজের আখের গোছানোর জন্য আরো মহাব্যস্ত হয়ে পড়েছে। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কিন্তু এস এম ফরহাদ রায়দের কিন্তু খুব বেশি টাকা নাই। এই যে ভিডিওটা দেখলেন, এখানে তারা যে মিষ্টিগুলো কিনেছে, কতগুলো টাকা তাদের খরচ হয়েছে? কয় হাজার টাকা খরচ হয়েছে। এই টাকা যে কোনো ছাত্রছাত্রী তার বাড়ি থেকে তার বাবা মার কাছে চাইলেই দেয়। সেই টাকা এনে তারা কি করেছে? এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে তাদেরকে মিষ্টি মুখ করিয়েছে তারা। আমাদের সমাজে যে কালচারটা হয়ে গেছে, এটা হচ্ছে কেউ কষ্ট করে পরীক্ষায় পাশ করবে, সেই আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খাওয়াবে। ছোটবেলা থেকে আমরা এটি দেখে আসছি। কিন্তু ইসলামী ছাত্র শিবির বরাবরই তারা ওই সমাজের চলমান যে অনিয়মগুলো আছে, সেই অনিয়মগুলো এইভাবে একের পর এক ভেঙে যাচ্ছে। তারা এর আগে ভেঙেছে শিক্ষা প্রতিষ্ঠানে দখলবাজি, হল বাণিজ্য, সিট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, যেখানে বিভিন্ন টেন্ডারের মাধ্যমে কাজ হয়, সেখানে গিয়ে যখন ছাত্রলীগ ছাত্র দল টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ছাত্র শিবির তখন ওইগুলোকে ভেঙে দিয়ে ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ঠিক এইটাও ওই ধরনের একটি কাজের অংশ, যে তারা মাঠে ময়দানে মিষ্টি কিনে বেরিয়ে পড়লেন, যে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তাদেরকে তিনি মিষ্টি খাওয়ালেন। এবং এই মিষ্টি খাওয়াতে গিয়ে এই যে অভিভাবকদের যে কথা, যে উচ্ছ্বাস, ছাত্র শিবিরের প্রতি তাদের যে ধারণা, এটা তো আপনারা নিজের কানেই শুনলেন। শুধু এইখানেই কিন্তু শেষ নয়। এই যে ছাত্র শিবির 5 আগস্টের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুইবারই সময় পেয়েছে, তারা যে নবীনবরণ অনুষ্ঠান করেছে, এই নবীনবরণ অনুষ্ঠান করার পরে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছে, নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, বিধর্মী অমুসলিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ শেষে তাদের কাছে যখন সাংবাদিকরা জানতে চেয়েছে, তখন শিবির সম্পর্কে তাদের যে উচ্ছ্বসিত প্রশংসা, শিবির সম্পর্কে তাদের যে ধারণা, এটা পুরো একটা সমাজকে বদলে দেওয়ার মতো ঘটনা। শিক্ষার্থীরা কিন্তু এখন এই জিনিসটা বুঝতে শুরু করেছে। তারা এটি বুঝছে, ছাত্র শিবিরকে তারা খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে, এবং তারা দেখছে যে আসলেই এরা বাংলাদেশে মানুষ নামের অসাধারণ কিছু। শুধু তাই নয়, ছাত্র শিবির কিন্তু শুধু এদেরকে মিষ্টি খাওয়াই শেষ করে নেই, তারা আরো ঘোষণা দিয়েছে। তারা আরো কি করেছে? যারা A+ পায় নাই তাদেরকেও মিষ্টি খাইয়েছে, যারা ফেল করেছে তাদেরকেও মিষ্টি খাইয়েছে, এবং তাদেরকে এমন ভাবে উদ্বুদ্ধ করেছে আগামী বছর তারা A+ পাবে, এই যারা ফেল করেছে। অথচ আমরা এর আগে কি দেখেছি? ফেল করলে অনেকে আত্মহত্যা করে, ছাত্র শিবির এইখান থেকে বের করে আনছে। আচ্ছা, এই ব্যাপারে আর কিছু বলবো না। দ্বিতীয় আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, মঙ্গলবারে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 11 তারিখে। ভিডিওটা আগে দেখুন একটু।
ওখানে দোকানপাট দখল করতেছে। আমি আহত হইলাম, তারা আমার মাথাতে বাড়ি দিচ্ছে। আঙ্গুলটা ভেঙে গেছে পুরো। ভাসমান দোকান ছিল, ওইখান থেকে ওরা চাঁদা তুলতেছিল। ওরা চাঁদা তুলতেছিল, ওদের সাথে অবৈধ জিনিস ছিল, যেরকম চাঁদা কাটতে উড়িয়ে ওদেরকে অ্যাটাক করে ঘটনা করে চাঁদা আহত হয়। ওরা মূলত ওই নিউমার্কেট থানা যুবদল করে সদস্য চঞ্চল আর এই কিছু কর্মী এই ব্যান ওইখানকার যারা মাদক ব্যবসার সাথে জড়িত সেই সকল লোকজনগুলো এখানে ছিল। এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কাদের? এই ভিডিওটা হচ্ছে ঢাকা কলেজ এবং এর আশেপাশে নিউ মার্কেট এলাকায় ছাত্রদল এবং যুবদল যারা আছে এদের ভিতরের কামড়াকামড়ি। নিউ মার্কেট এলাকায় শত শত ফুটপাতে দোকান আছে, ছোট ছোট টং দোকান, ঝাঁকাতে করে মুড়ি বিক্রি করে, ঝাল বিক্রি করে, চানাচুর বিক্রি করে, বাদাম বিক্রি করে। ফুটপাতে ছোট ছোট বইয়ের দোকান, কাগজের দোকান, কলমের দোকান। এদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এরা প্রতিদিন মাসহারা আদায় করে, প্রতিদিন 100 টাকা করে। আগে ছাত্রলীগ নিত, এখন এটা ছাত্র দল নেয়। আর এই চাঁদাবাজিকে কেন্দ্র করেই ছাত্র দল এবং যুব দলের ভিতরে ভাগ বাটোয়ারায় কম পড়েছে। তারা এসএসসি পরীক্ষার দিনে ছাত্রছাত্রীদের মিষ্টি খাওয়ানো তো দূরের কথা, কি করে চাঁদা আদায় করা যায় রাতের অন্ধকারে, অর্থাৎ ওই সোমবারের দিন রাত্রেই কিন্তু তারা গিয়েছে বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করতে গেছে। এই চাঁদা তুলতে যখন গেছে ঢাকা কলেজের ছাত্ররা, ঢাকা কলেজের ছাত্র দলের ছেলেপেলে, আশেপাশে যারা যুব দলের ছেলেপেলে আছে, যাদের নেতা নয়ন আর কি, এরা তখন এসে বাধা দিছে, মারধর, বেদম মারধর শুরু করেছে। উভয় পক্ষের ভিতরে যখন প্রচন্ড সংঘর্ষ শুরু হয়েছে, সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষ গিয়ে, আপনারা যে ভিডিওটা দেখলেন, এখানে কি ভাঙচুর করেছে তারা দেখেছেন? এখানে তারা বিএনপির অফিসের ভিতরে ঢুকে, নিজেদের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে নিজেদের দলীয় কার্যালয় নিজেরা ভেঙেছে। আমার মনে হয় বাংলাদেশে এরকম দল 2টা ছাড়া 3টা আর খুঁজে পাওয়া যাবে না। ছাত্রলীগ এবং ছাত্র দল 2টা দলের ভিতরে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, এই 2টা দলের ভিতরে একই ধরনের সেম প্রবলেম। তারা নিজেরা নিজেদের দলীয় কার্যালয় পর্যন্ত ভাঙচুর করে, এক গ্রুপ আর এক গ্রুপের উপরে হামলা করতে গিয়ে। যে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই দলের প্রধান অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা তার ছবি ভাঙচুর করেছে, তার ছবি ভেঙে চুরে দুমড়ে মুচড়ে সেগুলোকে পাড়িয়েছে, তারপরে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, ছুঁড়ে মেরেছে দূরে। শুধু জিয়াউর রহমানের ছবি তারা ভাঙচুর করে নাই, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার ছবি পর্যন্ত তারা দেয়াল থেকে ছুঁড়ে ফেলে পায়ের নিচে ফেলে পাড়িয়েছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পর্যন্ত এরা ভেঙে চুরে নাস্তানাবুদ করেছে, পায়ের তলে পিষেছে। এই হচ্ছে ছাত্র দল এবং যুব দল। শুধুমাত্র নিজেদের স্বার্থের কারণে, চাঁদার টাকা আদায় করার জন্য, নিজেদের ভাগে সামান্য একটু কম পড়ার কারণে তারা নিজেদের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর করে নিজের দলের প্রধানের ছবি পর্যন্ত এইভাবে অসম্মান, অপমান, অবমাননা করতে পারে। তারা অন্যের ক্ষেত্রে কি করতে পারে এবার চিন্তা করুন। যারা নিজেদের দলীয় কার্যালয় ভাঙতে পারে, নিজেদের নেতা নেত্রীদের ছবি ভাঙতে পারে চাঁদার টাকা আদায়ের জন্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করার জন্য, তারা আর কি না করতে পারে। এই ছাত্র দলকে নিয়ে যখন নাসিরউদ্দিন এবং রাকিবুল ইসলাম রাকিব যখন টকশোতে এসে কথা বলেন, তখন আমাদের শুধু, আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা আমরা দেখি তাকিয়ে, তখন আমাদের কানতে ইচ্ছে করে, শুধু কানতে ইচ্ছে করে। আর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে ইচ্ছে করে, মাননীয় প্রধানমন্ত্রী, এই ছেলেপেলে দিয়ে, এইগুলো দিয়ে আপনি কোনোদিন বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে পারবেন না, কোনোদিন সম্ভব না। এদের এই চরিত্র দেখেই খালেদা জিয়া ওই সময় বলেছিলেন যে বস্তির পোলাপান দিয়ে, টুকাই দিয়ে যেন ছাত্রদল না করা হয়, ছাত্রদল করবে শিক্ষিত এবং স্মার্ট ছেলেপেলে। বিএনপি সরকার ব্যর্থ হওয়া মানেই এই মুহূর্তে বাংলাদেশ ব্যর্থ হওয়া। যেহেতু বিপ্লবোত্তর পরবর্তী সময়ে বিএনপি সরকার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, বিএনপি, এই জন্য বিএনপির ব্যর্থতা মানেই এখন বাংলাদেশের ব্যর্থতা। আমরা কোনো মতো অবস্থায় বিএনপির ব্যর্থতা চাই না, কিন্তু ছাত্রদল, যুবদল এবং বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী যা শুরু করছে এই দেশে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবিনয় অনুরোধ, এখনো সময় আছে, ছাত্র দলের ভিতরে আপনি একটি শুদ্ধি অভিযান চালান এবং অছাত্র যারা আছে তাদেরকে এখান থেকে বের করে দিয়ে প্রকৃত মেধাবী ছাত্রদেরকে দিয়ে কমিটি গঠন করে দেন। সারা দেশে ছাত্র দলের কমিটিতে নতুনত্ব আসুক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এক সাংবাদিক এবং রয়ের খাস লোক, আপনারা জানেন যে ভারতে রয়ের অনেক সাংবাদিক আছে, র যা চায় সেভাবে তারা প্রচার করে বা রয়ের পারপাস সার্ভ করে, অথবা র অপারেটেড সাংবাদিক, সংবাদ মাধ্যম আছে, সাংবাদিক আছে, রিসার্চ ফার্ম আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটা থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এন্ডোমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে নানানভাবে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক চালায়। এরকম রয়ের একজন খাস লোক সুবীর ভৌমিক, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বা তার বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। যে মন্তব্য নিয়ে বাংলাদেশে তোলপাড় এবং যে মন্তব্যকে ঘিরে নানান প্রশ্ন সামনে আসছে যে সালাউদ্দিন আহমেদ কি আসলে রয়ের লোক, রয়ের দালাল, ভারতের বিশ্বস্ত দালাল? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন রয়ের দালাল, এবং তিনি রয়ের দালাল বলেই কি বাংলাদেশের ইতিহাসের সমস্ত রিচুয়ালস প্র্যাকটিস ভায়োলেট করে র চিফ বাংলাদেশে প্রকাশ্যে এসেছেন, যেটা জিয়াউর রহমান আমলে, এরশাদের আমলে, কিংবা খালেদা জিয়ার আমলে, ইভেন হাসিনার আমলে কখনো ঘটেনি যে র চিফ বাংলাদেশে প্রকাশ্যে, এবং তিনি সেনা নিয়ন্ত্রিত বা সেনা নির্মিত একটা 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে বসে মিটিং করছেন 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা সরকারের লোকের সাথে। এই যে অঘটন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী রয়ের লোক হওয়ার কারণে সম্ভব হয়েছে? এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে র চিফ
পরাগজনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং যদি তিনি দালাল হয়ে থাকেন, রয়ের লোক হয়ে থাকেন, তাহলে র কেন বা রয়ের লোকজন, রয়ের থিঙ্ক ট্যাঙ্করা কেন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে, সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সমস্ত তার র কানেকশন তথ্য ফাঁস করার হুঙ্কার দিচ্ছে? কারণ রয়ের লোক তো আর রয়ের লোকের তথ্য ফাঁস করার হুমকি দিবে না। বাংলাদেশে যারা রয়ের দালাল, র তো আর ওই পাশে বসে বলবে না যে অমুকে আমার দালাল, অমুকের সাথে আমার সম্পর্ক, এটা তো আর বলবে না, বললে তো আর দালালি থাকে না, এটা তো গোপন রাখার কথা। তো এই প্রশ্নগুলো আলোচনা করবো দর্শক। সুবীর ভৌমিক যেটা বলেছেন যে সালাউদ্দিন আহমেদ তিনি শিলংয়ে এসে রয়ের স্টেশন চিফ, তৎকালীন সময় শিলংয়ের দায়িত্বপ্রাপ্ত, তার হাত পা ধরেছেন। তিনি বলেছেন যে ভাই আমাকে বাংলাদেশে ছেড়ে দিয়েন না, র্যাব আমাকে হত্যা করবে, আমাকে আশ্রয় দেন। সুবীর ভৌমিক যা বোঝাতে চেয়েছেন তার অর্থ হচ্ছে এটা, রয়ের কাছে অনুরোধ করে, রয়ের দালালিত্ব গ্রহণ করে সালাউদ্দিন আহমেদ ভারতে নিরাপদে থেকেছেন, শিলংয়ে থেকেছেন, একটা উন্নত জীবনযাপন করেছেন। নইলে র যদি বাংলাদেশে তাকে পুশব্যাক করতো তাহলে র্যাব হয়তো ইলিয়াস আলীর মতো মেরে ফেলতো। তো র তাকে বাঁচিয়েছে, যার ফলে সালাউদ্দিন আহমেদ রয়ের দাসত্ব গ্রহণ করেছেন, রয়ের কথা অনুযায়ী চলার কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সুবীর ভৌমিকের কথার তাৎপর্য। এটা অবশ্যই একটা বিস্ফোরক অভিযোগ, যার ফলে বাংলাদেশে জামাত ইসলামীর কেউ কেউ, এমনকি কয়েকজন সংসদ সদস্যকে দেখলাম, এনসিপির লোকজন অনেকে সুবীর ভৌমিকের সেই বক্তব্য শেয়ার করছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও এসছে। এটা নিয়ে এক প্রকার তোলপাড়, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়ের লোক। দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক। প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যে এই কথা সত্য, রয়ের স্টেশন চিফের পা ধরেছেন এটাও সত্য, রয়ের দালালিত্ব গ্রহণ করেছেন তাও সত্য, রয়ের এজেন্ডা অনুযায়ী রয়ের পারপাস সার্ভ করতে বাংলাদেশে সালাউদ্দিন আহমেদ কাজ করেছেন, সব সত্য। কিন্তু তারপরও বর্তমানে সালাউদ্দিন আহমেদ ইজ নট ভারতের দালাল, সালাউদ্দিন আহমেদ ইজ নট রয়ের দালাল। এই রসায়নটা আপনাদেরকে বুঝতে হবে, হাউ ইজ ইট পসিবল। ঘটনা সত্য হলে কিভাবে তিনি এখন ভারতের শত্রু কিংবা রয়ের দালাল না? এটি রাজনীতি। দর্শক দেখেন, জীবন বাঁচানোর জন্য মানুষ অনেক কিছু করে। তা সালাউদ্দিন আহমেদ জীবন বাঁচানোর জন্য রকে বলেছে যে আপনার যা বলবেন শুনবো, পা ধরেছে যে আমাকে বাংলাদেশে দিয়ে না। হাসিনার আমলে জীবন বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু এরকম করেছে। ওই জায়গায় কোনো জামাত নেতা থাকলে হয়তো এই কাজ করতো, হয়তো বা কেউ করতো না, বাট বেশিরভাগই করতো। আই বিলিভ দ্যাট। আমি হলে অ্যাটলিস্ট করতাম যে জীবন বাঁচানোর জন্য যদি সাময়িক সময়ের জন্য কারো দালালিত্ব গ্রহণ করা যায় এবং এটা শরীয়ত অনুমোদন করে, জীবন বাঁচানোর জন্য হেকমতের অংশ হিসাবে কারো কথায় আছি আপনাদের সাথে এরকম বলা, এটা জায়েজ, সমস্যা নেই। সালাউদ্দিন আহমেদ জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছে এবং এই জন্য র তাকে ট্রেনিং দিয়েছে। এবং ইউনূসের আমলে এই যে এখনই নির্বাচন দাও এবং সংবিধান সম্পর্কে যে নানান ব্যাখ্যা ট্যাখ্যা সালাউদ্দিন আহমেদ যা দিয়েছে, এগুলো রয়ের প্রেসক্রিপশনে দিয়েছে। আমরা যেটা বলেছি শিলং সালাউদ্দিন রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী 72 সংবিধানে দালালি করেছেন, সব সত্য। এটা করতে হয়েছে শুধু সালাউদ্দিন আহমেদ না, পুরো বিএনপি এমনকি তারেক রহমান মোদির সাথে আপোষ করেছে দেশে ফেরার আগে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, এইভাবে সিস্টেম করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে মানে রয়ের দালালি বা যা দরকার সবকিছু করে র ভারতকে শত্রু না বানিয়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ ক্ষমতা এসেছে। সালাউদ্দিন আহমেদ মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। এখন সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছেন, আর রয়ের সাথে পোল্টি মেরেছেন বলেই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার। র ভারতের কোনো কথা শুনছে না। এখন সালাউদ্দিন আহমেদ জুলাই ব্লকে প্রবেশ করেছে। এই কারণে র এখন খেপেছে। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদকে আমরা পেলে বসে রাখলাম, এতদিন আমাদের দালালি করলেন, এখন পোল্টি মেরেছেন। এই কারণে র সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে খেপেছে বলে রয়ের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে থ্রেট দেওয়াচ্ছে। হ্যাঁ, সালাউদ্দিন আপনি আমাদের পা ধরেছিলেন, আপনার গোপন অনেক কিছু আছে, সব কিন্তু কিছু জানিয়ে দিব, ফাঁস করে দিব। অর্থাৎ এখন যেটা ঘটেছে এটা পজিটিভ, মানে সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছে। এবং রাজনীতিতে ক্ষমতায় আসার পর এই ধরনের পোল্টি মারার ঘটনা অহরহ ঘটে, অ্যাভেলেবেল ঘটে। তো দর্শক, সেই জায়গায় আমরা বলবো যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যেহেতু র এইসব কথাবার্তা বলছে বা ভারতীয় সাংবাদিকরা বলছে, আওয়ামী দালালরা বলছে, অতএব সালাউদ্দিন আহমেদকে আমরা রয়ের দালাল বলতে চাই না। তারেক রহমান কিন্তু সেম, ক্ষমতায় আসার আগে মোদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ক্ষমতা আসার পর মোদিকে ছিলেন না, মোদির শর্ত মেনে নিয়েছিলেন তারেক রহমান। এবং দেখেন এখানে সালাউদ্দিন আহমেদের যে উত্থানটা, এটা ওই রয়ের ডিজাইন হয়েছিল। সালাউদ্দিন আহমেদ অনেকটা ডিফেক্টো প্রাইম মিনিস্টার। বাংলাদেশে এই রিসেন্ট পাস্ট ছাড়া সালাউদ্দিন আহমেদ সেই 1988 সালে বিসিএস ক্যাডার হয়েছেন, অ্যাডমিন ক্যাডার, এক পর্যায়ে খালেদা জিয়ার পিএস, এরপরে বিএনপির প্রতিমন্ত্রী, অমুক্তমুখ, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, কিন্তু কখনো বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, অমুক্তমুখ। এখন যে সালাউদ্দিন আহমেদ একটা হাইপ, ডিফেক্টো প্রাইম মিনিস্টার, বিশাল পাওয়ার, যেখানে হাত দেন সোনা ফলে, আলাদিনের চিরাগ তার হাতে, বিরাট পাওয়ারফুল ব্যক্তি, সবচেয়ে বড় জ্ঞানী, অমুক্তমুখ, হ্যাং ত্যাং। এটা আগে কি ছিল? কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি যেমন ব্যারিস্টার মওদুদ আহমেদ সেই 70-এর আগে থেকেই বিখ্যাত। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।